ফল ঘোষণার আড়াই মাস পর ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথের দিনেই সরাসরি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ইউনুসের জাম্প। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। ডোনাল্ড ট্রাম্পের শপথেই ছক্কা, ইউনুসের জোর ধাক্কা। সিএনএর খবরেই শিলমোহর, ট্রাম্পের শপথের পর দেশ ছাড়লেন আতঙ্কিত ইউনুস। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আর সোমবারই বিদেশগামী বিমানে চাপেন ইউনুস। সন্ত্রাসবাদ নিয়ে এবার ইউনুসকে কঠোর বার্তা। বাইডেন জামানার দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার ট্রাম্পের। সন্ত্রাস মৌলবাদ বরদাস্ত নয়, হুঁশিয়ারি ট্রাম্পের। ফল ঘোষণার আড়াই মাস পর শপথ নিলেন ট্রাম্প। আর শপথ গ্রহণের দিনই বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ইউনুস দিলেন জাম্প। সোমবারই বিদেশগামী বিমানে চাপেন ইউনুস। রাশিয়া আমেরিকা প্রত্যাখ্যান করার পর সরাসরি সুইজারল্যান্ডে ইউনুস পাড়ি দিলেন। আর এখান থেকেই ডোনাল্ড ট্রাম্প লাগাতার একের পর এক কড়া সিদ্ধান্ত নেবেন তার ইঙ্গিত দিয়ে আসছিলেন। আর এবার শপথ গ্রহণের পর পরিস্থিতিটা কোন দিকে যায় সব মিলিয়ে জিরো আওয়ারে বোঝার চেষ্টা করব। বাইডেনের জামানা দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই হুঙ্কার ট্রাম্পের। আর ট্রাম্পের শপথ, ইউনুসের জোর ধাক্কা। প্রথমেই ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই মেরে দিলেন ছক্কা। জিরো আওয়ারে সরাসরি নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, ফল ঘোষণার পর বাইডেন জামানার অবসান হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ফিরছেন। ট্রাম্প কার্ড কি হবে ট্রাম্পের, এই নিয়ে নানা আলোচনার পর অবশেষে দীর্ঘ আড়াই মাস ৭৫টা দিন পর যখন শপথ নিলেন অফিসিয়ালি, তারপর ইউনুস সেই দিনই সরাসরি সুইজারল্যান্ড কনফারেন্সের নাম করে গেলেন ঠিকই, কিন্তু এই যাওয়া যে এক প্রকার জাম্প এমনটা স্পষ্ট হচ্ছে। সত্যজিৎ, সর্বশেষ পরিস্থিতি কি সামনে আসছে? দেখো অভিক, মোহাম্মদ ইউনুসের এই যাত্রা অগস্ত যাত্রা কিনা আমরা বলতে পারবো না। তিনি দেশে আর ফিরবেন কিনা বা আদৌ ফেরার তার ইচ্ছে আছে কিনা তাও বলতে পারবো না। তবে আমরা গতকালই এই জিরো আওয়ার থেকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। সেই খবরে শিলমোহর ইতিমধ্যেই সারা বিশ্ব জেনে ফেলেছে। কম্পিত অনেকগুলো দেশ ইতিমধ্যেই যারা মৌলবাদকে প্রশ্রয় দেয়। এবং তোমাকে তার পাশাপাশি বলবো যে এই জিরো আওয়ার থেকে আমরা বলে দিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুস দেশ ছাড়তে চলেছেন। এবং যে ছবি আমরা দেখাতে চলেছি সিএনএ স্ক্রিনে, যে মোহাম্মদ ইউনুস তার ছোট কন্যা আগে থেকেই দেশ ছেড়েছেন এবং তিনিও দেশ ছেড়েছেন। তিনি যে সুইজারল্যান্ডগামী বিমানে উঠে বসেছেন এবং ২১ তারিখ সকাল সকাল তিনি তার ব্যাগ পত্তর নিয়ে ঢাকার তিনি যে যমুনা ভবন ছেড়ে দিয়েছেন এবং তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, এবং সুইজারল্যান্ডকে সামনে রেখে তিনি আদতে যাবেন ফ্রান্সে। আমরা ছবিতে দেখিয়ে দেবো তিনি যখন প্লেনে উঠছেন, তিনি যখন বিমানে উঠছেন সেই ছবি আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো নির্দিষ্টভাবে। এবং যে তথ্য উঠে আসছে, যে বিষয়টা উঠে আসছে অভিক, তা হলো যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘর গুছিয়েছেন ক্ষমতায় আসার আগেই। তিনি ঘর গুছানো, অর্থাৎ তার কাছে পরিষ্কার ভিশন ছিল তিনি কি করতে চলেছেন। প্রথম বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বড় ছক্কাটা ছিল এই মধ্য এশিয়া, অর্থাৎ মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ খেলাটাকে একটু থামিয়ে দেওয়া। এবং প্রথমেই তিনি তার ক্ষমতায় না এসেই, শপথ না নিয়েই তিনি তার প্রতিনিধিকে দোহায় পাঠিয়ে দিয়েছিলেন এবং ইসরায়েলকে সরাসরি বার্তা দিয়েছিলেন যে আর কোনো আক্রমণ চলবে না, তোমাদেরকে এবার শান্তির পথে আসতে হবে। এবং একই সঙ্গে তিনি হামাসকেও সেই তথ্য পাঠিয়েছিলেন। ফলাফলে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় শুরু। এরপর তিনি পরিষ্কারভাবে বলেছেন যে চীনের যে ড্রাগনের নিঃশ্বাস সারা বিশ্বে ছড়াচ্ছে, এ বিষয়ে ট্রাম্প সতর্কিত। সে কারণে তিনি তার যুদ্ধটা তার ক্ষমতায় আসার আগে থেকে শুরু করেছিলেন, ক্ষমতায় এসে শুরু করেছেন। কারণ বাইডেনের যতগুলো নীতি ছিল সবগুলোকে তিনি বাতিল করেছেন, নির্দেশগুলোকে। এবং পাশাপাশি আমেরিকার মার্কেটে চীনের যত পণ্য আছে তার উপর অত্যন্ত হাই রেটে তিনি শুল্ক চাপিয়ে দিয়েছেন। এতে শি জিনপিংয়ের কার্যত থরহরি কম্প বলেই খবর আসছে এবং চীন কার্যত আমেরিকার বাজার থেকে অনেকটাই সরে আসছে। ফলে চীনকে হাতে না মেরে ট্রাম্প এবার ভাতে মারার চেষ্টা করছেন, এটাই আন্তর্জাতিক মহল মনে করছে। এবং একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করব যে যখন মোহাম্মদ ইউনুস অর্থাৎ বুঝে গেছেন যে তার বন্ধু বাইডেন অর্থাৎ জো বাইডেন সস্ত্রীক যখন তাদেরকে পিঠে হাত বুলিয়ে নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়া করে, অর্থাৎ হোয়াইট হাউস থেকে একটু বাইরে নিয়ে এসে হেলিকপ্টার করে একদম টাটা বাই বাই করে দিচ্ছেন, সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো। যে বাইডেন জামানা শেষ, ট্রাম্প জামানার সূচনা।
ট্রাম্পের ভাষায় নিউ ডে, নতুন সকাল শুরু হচ্ছে, এবং ট্রাম্পের ভাষায় তা হলো ট্রাম্প এফেক্ট। সেই ট্রাম্প এফেক্টে আমরা দেখতে পাচ্ছি যে বাইডেনকে টাটা বাই বাই করা হচ্ছে এবং সস্ত্রীক তাদেরকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হচ্ছে যে অনেক হয়েছে, গত 4 বছর অনেক কিছু করেছেন, এবার আপনারা আসুন। সেই ছবি হোয়াইট হাউসের থেকে, অর্থাৎ নির্দিষ্টভাবে ট্রাম্প জামানার, নতুন ট্রাম্প জামানার সূচনা হয়ে গেল। এবং একই সঙ্গে যে মুহূর্তে বাইডেনের বিদায় হোয়াইট হাউস থেকে, অন্যদিকে আমাদের কাছে ছবি কি আসছে, সিএনএর খবরের শিলমোহর কী হচ্ছে, যে আমরা বলেছিলাম মোহাম্মদ ইউনুস যখন বুঝবেন তার বন্ধু বাইডেনের বাই বাই হয়েছে, তিনিও কেটে পড়বেন। সেই ছবি আমরা দেখিয়ে দিচ্ছি যে মোহাম্মদ ইউনুস তিনি এয়ারক্রাফটে উঠে বসেছেন এবং তিনি ইউরোপীয় একাধিক দেশে এখন ভিক্ষা করবেন কোন দেশ থেকে একটু থাকার জায়গা দেয়। 5 মাস আগে তিনি যা করেছিলেন হাসিনার সঙ্গে, তার ক্ষেত্রেও একই ছবি উঠে আসছে এইবার, অর্থাৎ 21 তারিখ সকালের ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সিএনএন স্ক্রিনে। এবং তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে ট্রাম্প যেটা করতে চেয়েছেন, তিনি চীনা ড্রাগনের নিঃশ্বাসকে নিরস্ত করতে চাইছেন এই ব্যবসায়িক যুদ্ধের মাধ্যমে। তিনি নির্দিষ্টভাবে এরপর তার খুব কাছের বন্ধু ভ্লাদিমির পুতিন, তিনি তার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের রাশ টানতে চাইবেন। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় ইসলামিক জিহাদের নামে যে যুদ্ধ খেলাটা সারা বছর ধরে চলে, সেটাকে তিনি স্তব্ধ করতে চলেছেন। সেটা ইসরায়েলকে দিয়ে শুরু করেছেন, হুথি থেকে শুরু করে হামাস থেকে শুরু করে হিজবুল্লাহ, সমস্ত যে গোষ্ঠীগুলোকে তিনি পকেটে পড়ার পথে। এরপর তার নজর পড়বে যে তথ্য আসছে আমাদের কাছে, আগাম তথ্য আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটি তথ্যের শিলমোহর পড়ছে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াতে। তিনি গতকালে নির্দিষ্টভাবে বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তিনি বলেছেন যে কোনো মৌলবাদীকেই তারা সমর্থন করেন না এবং বাইডেন ঘনিষ্ঠ মৌলবাদীদের তিনি বুঝে নেবেন। তার বক্তব্যে পরিষ্কার ছিল। আমরা ছবিতে দেখাবো যে গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছেন শপথ গ্রহণের পর, তখন ভারতের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শুভেচ্ছা বার্তা নিয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্পের একেবারে সামনে, ভারত প্রথম সারিতে, আমেরিকার সঙ্গী, আমেরিকার বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনার হতে চলা ভারত একদম প্রথম সারিতে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এখান থেকে একটা বিষয় আরো একবার তোমার এই কথা সূত্র ধরেই বলি, যখন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতারা রয়েছেন, তখন ভারতের বিদেশমন্ত্রীর প্রথম সারির প্রথম আসন তার জন্য সংরক্ষিত। এই ছবিটাই ট্রাম্প মোদির যে সখ্যতা, তাদের আগের স্পেল অর্থাৎ 2017, 18, 19, 20 সেই সময়কালীন যে সম্পর্ক, যে দুদেশের বিভিন্ন পরিকল্পনা মাফিক উন্নয়নের ধারা, সেটা যে আজও আরও একবার দ্বিতীয়বার ফিরে এসে ট্রাম্প একইভাবে চাইছেন, সেটা কি গতকালের ওই জয়শঙ্করের আসনটা প্রমাণ করছে? না, একদমই তাই। তুমি সঠিকভাবে বলছো যে অবস্থানটা কোথায়। তুমি কি ওই বৈঠকে একেবারে শেষ সারিতে বসে আছো, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না একদম অনাহুত হিসেবে, নাকি যিনি হোস্ট হন, যিনি গৃহকর্তা হন, তার আমন্ত্রণে তো সব কিছু হয়? এটা তো বুঝতে গেলে কোনো নীতির প্রয়োজন হয় না। তো ভারতবর্ষের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে রয়েছেন, তিনি আজকে ট্রাম্প প্রশাসনের যারা নতুন কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক করবেন। আমরা ভারত আমেরিকার নতুন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সামনে আসছি এবং আমাদের বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে কোথায় বসে আছেন? ট্রাম্পের পোডিয়ামের ঠিক এক হাতের মধ্যেই। ভারতের অবস্থান ঠিক ট্রাম্পের একদম পাশে, অর্থাৎ আমেরিকার আমরা সঙ্গী। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা যে তথ্য আমাদের কাছে আসছে, ভারতের চোখেই যাবতীয়টা তারা করবে, ট্রাম্পের নীতি তাই। এবং ট্রাম্প তুমি দেখবে তার গোটা বক্তব্যে তিনি রাষ্ট্রীয় সম্পর্কে জায়গা তো গুরুত্ব দিচ্ছেনই, তার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নরেন্দ্র মোদীকে তিনি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এর আগে বহুবার। তিনি ভ্লাদিমির পুতিনকে তিনি নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। পুতিনও বিভিন্ন সময় রাশিয়ার তরফে যে তার যে ভোটের ক্যাম্পেনিংয়ে বিভিন্ন সাহায্য করা হয়েছে, সর্বজন বিদিত। ফলে এরকম একটা অবস্থায় বাংলাদেশের না এখন ত্রাহি অবস্থা, কারণ তাদের এই মাহফুজ আলম, হিজবুত তাহরি, এই যে জঙ্গি গোষ্ঠী বাবর, সব এখন আস্তে আস্তে তারা বস্তার মধ্যে সুরসুর করে ঢুকতে শুরু করবে। কারণ তাদের যারা আকা পাকিস্তান, তারা বুঝে গেছে যে মৌলবাদ নিয়ে বিজনেস করতে গেলে একেবারে ট্রাম্পের কোপে পড়ে তাদের মানে ছালাও যাবে, আমও যাবে। এবং নির্দিষ্টভাবে এই পাকিস্তান থেকেই বিভিন্ন ধরনের অস্ত্র সাহায্য নিচ্ছে বাংলাদেশ।
পাকিস্তানি জঙ্গিগুলোকে এনে বাংলাদেশে তারা ইনস্টল করছে এবং পাকিস্তান আবার সাপোর্ট নিচ্ছে এই মধ্য এশিয়া পশ্চিম এশিয়ার বিভিন্ন যে মৌলবাদী মুখ বা মৌলবাদীর দেশ সমর্থন করা রাষ্ট্রগুলোর কাছ থেকে সেখানেও ট্রাম্প ইতিমধ্যে হাত দিয়ে ফেলেছেন। ফলে গোটা পরিস্থিতি এমন জায়গায় যে এইবার পরবর্তী ক্ষেত্রে চোখ পড়তে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে এবং মোহাম্মদ ইউনূস তিনি সুরসুর করতে এবার তিনি সুইজারল্যান্ড চলে গেছেন এবং সেখান থেকে তিনি একটু ধোঁকা দিয়ে ফ্রান্সে গিয়ে উঠবেন এবং তিনি বাংলাদেশকে মোটামুটি টাটা বাই বাই করবেন। ট্রাম্প কি বলেছেন যে বাইডেন প্রশাসনকে তিনি একটা ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন, ব্যর্থ প্রশাসন এবং দুর্নীতিগ্রস্ত। এবার তোমাকে বলি ইউনূসের আতঙ্কটা অন্য জায়গায় তৈরি হয়েছে, কারণ ইউনূসের যে ব্যবসায়িক পার্টনার বিল ক্লিন্টনের পত্নী হিলারি ক্লিন্টন তিনি হলেন ইউনূসের ব্যবসায়িক পার্টনার, গ্রামীণ আমেরিকার দায়িত্বে রয়েছেন দুজনেই এবং এই ক্লিন্টন ফাউন্ডেশনে প্রতি বছর কোটি কোটি টাকা কীভাবে আমেরিকার রাজস্ব থেকে তছরূপ করে তার হাত দিয়ে যেত সেই তথ্য ইতিমধ্যে ট্রাম্প সাহেব জেনে ফেলেছেন। ফলে ইউনূসকে যদি আমেরিকার বিভিন্ন যে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। ফলে ডায়াবেটিক ইউনূস অনেক বেশি শঙ্কিত যেটা ডায়াবেটিসের মাত্রা না বেড়ে যায়, তাকে আরও বেশিবার করে ইনসুলিন নিতে হয়। এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে গতকালই যে তথ্য ইউনূসকে দিয়ে দেওয়া হয় তা হলো হিলারি ক্লিন্টনের বান্ধবী ট্রেসি অ্যান জ্যাকবসন, যিনি বাইডেন যাকে পাঠিয়েছিল বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি ট্রাম্পের কাছ থেকে বার্তা পেয়ে শটান চলে যান ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেই ছবি আমরা দেখাবো। তিনি ইউনূসকে শটান বলে দেন যে আর একদিনের জন্য বাংলাদেশে মৌলবাদ হিজবুত তাহরির জামাতদের প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ট্রাম্প এর ভীষণ বিরুদ্ধে। এবং সেই বৈঠকের পর ইউনূস বুঝতে পারেন যে এই দেশে তার আর বেশিক্ষণ থাকাটা উচিত নয়, সেই কারণে ইউনূস একেবারে সেই ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে বৈঠকের পরই বুঝে যান যে বাংলাদেশের মাটি তার জন্য অত্যন্ত গরম হয়ে উঠেছে, যে কোনো সময় তিনি ট্রাম্পের কোপে পড়লে হয়তো লুকোতেও পারবেন না। সেই কারণে তড়িঘড়ি তিনি ঘণ্টাখানেক সময় হাতে থাকতেই শাহজালাল এয়ারপোর্টে পৌঁছে যান এবং শপথের ঠিক আগেই তিনি এয়ারপোর্টে তিনি বিমান ধরে নেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে গেছেন। আমরা যে কথা বারে বারে বলেছি, এখান থেকে আমি তোমাকে থামিয়েই একেবারে সরাসরি সিএনএর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আজ থেকে অন্তত 2 সপ্তাহ আগে 15 থেকে 20 জানুয়ারির মধ্যেই ইউনূস দেশ ছাড়বেন এই খবর প্রথম সবার আগে এক্সক্লুসিভ যাবতীয় তথ্যের ভিত্তিতে নির্দ্বিধায় আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় বারংবার 0 আওয়ার থেকে শুরু করে নিউজ রুমে চিফ রিপোর্টার জানিয়েছিলেন যে 15 থেকে 20 জানুয়ারির মধ্যে ইউনূস দেশ ছাড়বেন, যে কোনো অচিলায় যে কোনো কারণ দেখিয়ে। একেবারে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনই সরাসরি ইউনূস সুইজারল্যান্ড পাড়ি দিলেন, জাম্প দিলেন, আর তার আগে রাশিয়া আমেরিকা চেষ্টা চালালেন, কিন্তু বারংবার প্রত্যাখ্যান হয়েছেন। এবার সত্যিই সরাসরি এই বিষয় আলোচনায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাম্প যেমন বিদেশমন্ত্রী জয়শঙ্করের অবস্থানকে গতকাল দেখিয়েছেন, একই সঙ্গে তার ভারত সফর সদ্য এপ্রিলেই তার ভারত সফরের পরিকল্পনা, কারণ ওয়াশিংটনে ডিসেম্বরে যখন জয়শঙ্কর গিয়েছিলেন তখনই ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সেটা স্পষ্ট হচ্ছে ক্রমশ। সব নিয়ে আলোচনা করবো, সত্যজিৎ তোমার কথা শুনবো এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। সত্যজিৎ, যে বিষয়টা আপনার কাছে আসবো, যে গতকাল আপনিও শুনেছেন আমরাও বারংবার শোনার চেষ্টা করেছি, ট্রাম্প একটা কথা পরিষ্কার বলেছেন যে বাইডেনকে একটা ফেইল্ড প্রশাসনের নায়ক আখ্যা দিয়েছেন এবং যে কারাপ্টেড অর্থাৎ দুর্নীতিগ্রস্ত তার প্রশাসন ছিল তিনি উপড়ে ফেলতে চেয়েছেন। এই সূত্র ধরেই বাইডেনের যারা ঘনিষ্ঠ ডিপ স্টেটের ব্যবসায়ী জর্জ সরোজ সহ সবাইকে তিনি উৎখাতের একটা প্যাসিভ ওয়েতে ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এবং গতকালই আমরা দেখেছি যে ট্রাম্পের যে শপথে সেখানে সুন্দর পিচাই থেকে শুরু করে মার্ক জাকারবার্গ থেকে শুরু করে এবং ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিও ছিলেন। ফলে নতুন ব্যবসায়িক মুখ জর্জ সরোজের ডিপ স্টেট বহু অতীত এবং একই সঙ্গে বাইডেনকে পিঠে হাত দিয়ে সস্ত্রীক তিনি হোয়াইট হাউস ছাড়া করে দিয়েছেন। গতকাল সেই ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি রাজাগোপালবাবু, এবং একই সঙ্গে যখনই বাইডেনের এই করুণ পরিণতি দেখতে পেয়েছেন একেবারে পত্রপাঠ বিদায় নিয়েছেন ইউনূস বাংলাদেশ ছেড়ে। আমরা আগেই বলেছিলাম কোন পথে আগামী দিন মৌলবাদের বিরুদ্ধে অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ বা পাকিস্তানের যে মৌলবাদ তার বিরুদ্ধে আমেরিকা খড়গহস্ত হতে চলেছে বলে আপনার মনে হচ্ছে বা স্পেকুলেশন কি এক্ষেত্রে? হ্যাঁ, দেখুন, কালকের যে শপথ গ্রহণের সময় যে বক্তৃতা রাখলেন মানে ডোনাল্ড ট্রাম্প, সেটা সত্যি কথা বলতে কি ঐতিহাসিক। এর আগে এইভাবে কেউ শপথ গ্রহণে এইভাবে বলেননি। সবাই একটা মানে মোটামুটি ভাষা করেই বলে যান, কিন্তু একেবারে পিন পয়েন্ট উনি কি করতে চাইছেন এবং যেখানে
জো বাইডেন এবং কমলা হ্যারিস বসে আছে, তাদের সামনেই বলছেন তোমরা ব্যর্থ, এবং তাদের প্রশাসনের যে ধরনের নিয়ম কানুনগুলো ঘটেছে, রীতিনীতি সম্পূর্ণ পাল্টে দিতে চেয়েছেন, জানিয়েছেন। এবং যে বীরত্ব উনি প্রকাশ করলেন, দেখুন উনি কিন্তু কালকের দিনটা রেখেছিলেন আমেরিকানসদের জন্য, ব্যারিকেড, যেটা ওনার মূল বক্তব্য, সেদিকেই উনি ঘেঁষেছিলেন, কিন্তু বুঝিয়ে দিলেন বীরত্বটা কোথায়। আমেরিকা যদি তার শক্তি বাড়াতে পারে, তাহলে অন্য যারা আছে তারা অনেকটাই পিছপা হবে, এটা বোঝাই যাচ্ছে। যেভাবে উনি পরিষ্কার বলে দিলেন যে আমেরিকা আর কোনো দেশে গিয়ে যুদ্ধ করবে না, আমেরিকা নিজের বর্ডারকে আগে সামলাবে। এবং পরিষ্কার বার্তা যে দেখো, জেলেনস্কির প্রতি পরিষ্কার বার্তা যে তুমি আর তোমাকে সাপোর্ট করা যাবে না। সুতরাং বিশ্বজুড়ে আমেরিকা যেভাবে এতকাল কাজ ছিল, এখন সেখান থেকে ভিন্ন পথে যাচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে আগের বাইডেন প্রশাসন যেভাবে সাহায্য করেছে বাংলাদেশে, সেখানকার ডিপ স্টেটের মাধ্যম, মানে ডিপ স্টেটের জর্জ সোরোজের ডিপ স্টেটের মাধ্যম দিয়ে যেখানে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট ফেলে দেওয়া হয়েছে, পরিষ্কার বার্তা যে আমেরিকার এসব জায়গায় নেই। হ্যাঁ, এবং নিঃসন্দেহে আমেরিকায় শান্তি চায়, এবং আমেরিকা মনে করে বিশ্বে শান্তি হলে আমেরিকার শান্তি, এবং সেটা তারা রাখবেই। এবং গণতন্ত্র, উনি কিন্তু পরিষ্কার গণতন্ত্রের কথা কয়েকবার বলেছেন, বিশ্বজোড়া গণতন্ত্রের কথা, এবং কোনো স্পেসিফিক দেশের কথা না বললেও এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আর যদি ওই বাইডেন আমেরিকার প্রচ্ছন্ন মদত পেয়েই যে যারা বাংলাদেশে এই নারকীয় হত্যাকাণ্ড কাজকর্ম ভারত বিদ্বেষ করে গেছে, তারা আর সে পথে এগোবেন, এটা একেবারে পরিষ্কার। পালিয়েছেন আমাদের ইউনূস, জানি না কতদিনের জন্য গেছেন, আদৌ ফিরবেন কিনা। তবে ওই দিনে এখন চলে যাওয়া, যেটা আপনারা আগে বলেছেন, মানে ওই দিনে চলে যাওয়া, এটা ট্রাম্পের আতঙ্ক যে ছিল, লোকটা এসে ওই দিনই না কিছু বলে বসে। আমরা সবাই জানি যে অপরাধ করে তার একটা দুশ্চিন্তা থাকে, তারপরে সেই দুশ্চিন্তা থেকেই নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে ইউনূস দেশ ছেড়েছেন। এখন সহজে দেশে ফিরবেন কিনা সন্দেহ আছে, কেননা উনি ওয়েট করে আছেন প্রথম দিনেই যে বাংলাদেশ এতই একটা নগণ্য আমেরিকার কাছে, যে প্রথম দিনেই উনি বলবেন। রাজগোপাল, আপনি ছিলেন গতকালই, যে তথ্যে আমরা আসবো যে ট্রাম্পের ক্ষেত্রে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন মৌলবাদী সৈন্যবাহিনীর একটা বড় অংশ পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই একটা গোপন অস্ত্র চুক্তি করেছে। ট্রাম্পের ভীষণ নাপসন্দ, তিনি যুদ্ধের বিরোধী, মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়াকে তিনি প্রায় কবজায় নিয়ে এসছেন, যুদ্ধহীন করতে চাইছেন, এবং ইউনূস ট্রাম্পকে, তার শিবিরকে পুরো ক্রুদ্ধ করে এই গোপনে চুক্তিটা করেছেন। আপনি গতকালও এই তথ্য দিয়েছেন। আবিক, আমরা আসছি একটি এই বিষয়টাকে নিয়ে আসবো। আবিক, একেবারে সত্যি এই বিষয়টা আরো বিস্তারিত, এবং আগামী এপ্রিলে ভারত সফর ডোনাল্ড ট্রাম্পের, তা কতটা নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে চীনের দিকেও নজর রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। আর বাংলাদেশ শপথের মাঝেই ট্রাম্পের ছক্কা। আর ইউক্রেনের খবরে শিলমোহর, ট্রাম্পের শপথের পর দেশ ছাড়লেন আতঙ্কিত ইউনূস। সোমবারই বিদেশগামী বিমানে চাপেন মোহাম্মদ ইউনূস। সন্ত্রাসবাদ নিয়ে ইউনূসকে কঠোর বার্তা। সব মিলিয়ে জিরো আওয়ারে বোঝার চেষ্টা করবো। রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, একই সঙ্গে যাবতীয় বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। এটা একদমই অবিক। রাজগোপাল সঙ্গে আছেন। ট্রাম্প, আমরা বলেছিলাম যে ট্রাম্প 120টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন, এবং ওয়াশিংটন ডিসির সেই খবর ছিল ওভাল অফিসের দায়িত্ব নিয়েই। ট্রাম্প নিজে বলেছেন নতুন সকাল শুরু হয়ে গেছে। সেই নতুন সকালটা কি? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি করতে হবে, ইসরায়েলকে করতে হবে, হামাসকে করতে হবে, হিজবুল থেকে শুরু করে সকলকে যুদ্ধবিরতি, শান্তির পথে আসতে হবে, কোনো মৌলবাদ নয়। এবং সরাসরি ট্রাম্প বলেছেন গতকালের বক্তব্যে যে বাইডেন জামানায় সেটা অতি বাম হোক আর যে কোনো মৌলবাদ হোক, তিনি ছেঁটে ফেলে দেবেন, তিনি উপড়ে ফেলে দেবেন। কে শুনছিলেন, কারা শুনছিলেন? ভারত একদম সামনে সারিতে বসে শুনছিলেন সেই সময়। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতকে সঙ্গী করেই দক্ষিণ পূর্ব এশিয়ায় এবার গোটা বিষয়টা সাজাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তুমি যে কথা বারে বারে বলছো যে এপ্রিল মাসেই সম্ভবত ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে, এবং ফিনান্সিয়াল টাইমসে যে খবর প্রকাশিত হয়েছে, তিনি ভারতে আসতে চলেছেন। এবং আগামী মাসেই প্যারিসে একটা অনুষ্ঠান হবে, সেখানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা একটি বৈঠকে একসঙ্গে মিট করতে পারেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি একেবারে ওয়াশিংটনে সেখানে বিভিন্ন বৈঠকে রয়েছেন। ভারতের সঙ্গে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হবে সম্পর্ক এগোনোর ক্ষেত্রে। আর তখন বাংলাদেশের তদারকি সরকারের মুখ মোহাম্মদ ইউনূস, তিনি গামছা মুখে দিয়ে তিনি তার যে আগেই বলেছিলাম যে হয় দুবাই থেকে অথবা সিঙ্গাপুর থেকে স্পেশাল এয়ারক্রাফট আসবে, তাতে তিনি সুরসুর করে উঠে পড়েছেন এবং সুরসুর করে সুইজারল্যান্ডে তিনি পালিয়ে গেছেন। তিনি আর দেশে ফিরবেন না।
এবং পুরো দেশটাকে মৌলবাদীদের হাতে ছেড়ে দিয়ে গেছেন। বাবর থেকে শুরু করে যে 144 জন জঙ্গিকে ছাড়া হয়েছে, তাদের হাতে বাংলাদেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে অসুরক্ষিত। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ তারা শান্তিরক্ষী মিশনের বাহিনী হিসেবে সেখানে কাজ করতে পারে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। রাজাগোপালবাবু, আমি যে প্রশ্ন আপনার কাছে আসবো, যে এরকম মৌলবাদীদের হাতে গোটা দেশটাকে ছেড়ে মোহাম্মদ ইউনূস সুরসুর করে পালিয়ে গেছেন গতকালই, ফলে এই মৌলবাদীরা এখন যে কোনো মুহূর্তে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে, দেশটা অসুরক্ষিত এই মুহূর্তে। ফলে ট্রাম্প প্রশাসন বা নির্দিষ্টভাবে শান্তিরক্ষী মিশন বা এরা কোনো সিদ্ধান্ত কি হতে পারে? কারণ এই মুহূর্তে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয় বলেই একটা বড় অংশ মনে করেন। হ্যাঁ দেখুন, ট্রাম্প যখন এসে গেছেন, যেই ছাড়া পাক না কেন সে কিন্তু তার কারোর সাহস হবে না মানে লিমিটেড বাইরে যাওয়া, বুঝেছেন। আমি মনে করি না যে বাংলাদেশে যারা মৌলবাদী যারা রয়েছেন তারাও খবরটা পাচ্ছেন যে হ্যাঁ আমেরিকায় কি ঘটছে, সুতরাং তারা হট করে সাহস করে হ্যাঁ দু চারটে কথা ভারতের বিরুদ্ধে বলবে, মানুষকে খেপাবে। আমার মনে হয় না যে সেরকম কেউ আছে। হ্যাঁ, দেশে যে অরাজকতা হচ্ছে সেটা তো চলবেই, সব ল্যাডারলেস অর্গানাইজেশন হলে যে হলে যা হয়, প্রশাসনের শীর্ষটাই কেউ নেই। সুতরাং এখন অরাজকতা দেশের যে বন্ধ হবে তা আমি বলছি না, কিন্তু যেভাবে ভারত বিদ্বেষের কথা ভাবা হয়েছিল, যেভাবে সীমান্তে ট্যাঙ্ক নিয়ে গিয়ে ভাবা হচ্ছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে, হ্যাঁ 4 দিনে বাংলাদেশ ভারতবর্ষ দখল করবে, এইসব যারা বলছিলেন তারা অত্যন্ত সতর্ক থাকবেন। তারা বুঝে গেছে যে আর এইসব বলার সময় নেই। বা এখন দেখার যে এই সুযোগে যদি তারা চিন্ময় প্রভুকে যদি ছেড়ে দেন, এটা একটা ভালো বার্তা হয়তো দিতে চাইবেন। হ্যাঁ, হাইকোর্টে কেসটা হয়তো গেছে, আমরা আশা করবো যদি ছেড়ে দেন তাহলে হয়তো কিছুটা শান্তি চারিদিকে বিরাজ করতে পারে। সেটা একটা সিম্বল বাংলাদেশের তরফ থেকে যেতে পারে। দেখ, আমরা জানি না সেটা কি শেষ পর্যন্ত হবে, কেন মৌলবাদটা এমন জায়গায় সেখানে রয়েছে, তারা সম্পূর্ণভাবে সেখানে হিন্দু একেবারে শূন্য করতে চায়। সুতরাং সেই জায়গায় কতটা তারা যাবে, চাপে না পড়ে যাবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে আমাদের ওয়াচ করতে হবে। ট্রাম্প প্রথম দিনেই ছক্কা মেরেছেন, আরও অনেক ছক্কা মারবেন এবং আশা করা যায় যে আমরা পরের মাসেই কিন্তু কোয়াড সম্মেলন হচ্ছে। এখন কোয়াড সম্মেলনে কিন্তু মোদি ট্রাম্পের দেখা হবার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। যে এই নয় যে আমাদের একটা বিষয় আসবো, গতকাল আপনিও বললেন, আমরাও সেটা শুনেছি, ট্রাম্প সরাসরি বাইডেন সামনে বসে আছেন সস্ত্রীক, সেখানেই বলেছেন যে একটা দুর্নীতিপরায়ণ প্রশাসন বাইডেন চালিয়েছেন। এবং বাইডেনের এই যে টিম ছিল তার মধ্যে ক্লিনটন ছিলেন, তাদের ডিপ স্টেট বিষয়টা ছিল, এবং এই ডিপ স্টেটের যে দুর্নীতি বা ক্লিনটন ফাউন্ডেশনের দুর্নীতি ট্রাম্প তিনি নিজে 34টি ফৌজদারি মামলা থেকে অভিযুক্ত করেছিল বাইডেন। ফলে ট্রাম্পও তার পাল্টা ছক্কা হাঁকাবে। ফলে বাইডেন জমানা দুর্নীতি যখন খুঁড়তে শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প, তখন সেই দুর্নীতির প্যাচে পড়ে ইউনূসের নাম সামনে আসতে বাধ্য, কারণ তিনি এই ক্লিনটন ফাউন্ডেশনের অন্যতম বড় কন্ট্রিবিউটার, যে অর্থ ঘুরপথে যেত আর কি। তাহলে ইউনূসকে পরবর্তী ক্ষেত্রে আমেরিকার যে বিচার প্রক্রিয়া তার মুখোমুখি তাকে হতে হবে, এই কঠোর পরিস্থিতির মুখে কি ইউনূসকে পড়তে হতে পারে? না দেখুন, যেটা হওয়ার সম্ভাবনা আছে যে আমেরিকাতে উনি হয়তো ওনার ভিসা আটকে দিতে পারে। আমেরিকা এক্ষুনি অন্য কোনো ব্যবস্থা নেবে বলে মনে হয় না। যেটা আমরা দেখেছিলাম, র্যাপিড ব্যাটালিয়ন যে ফোর্সটা আছে তাদের সিনিয়র অফিসারদের হিউম্যান রাইট ভায়োলেশনের জন্য তাদেরকে বাংলাদেশে আমেরিকা ভিসা আটকে দিয়েছিল, আমেরিকায় ডেকে পাঠানো হয়েছিল। এই একই জিনিস হয়তো ইউনূসের ক্ষেত্রে হতে পারে। এবং সবচেয়ে বড় মুশকিল কি জানেন তো, যেভাবে চাপ WHO থেকে আমেরিকা জানিয়েছে সে বেরিয়ে যাবে, IMF এর উপর যথেষ্ট চাপ আসবে, এবং এরা আগামী দিনগুলোতে কতটা টাকা বাংলাদেশকে লোন দিতে যাবে সেটাও কিন্তু চিন্তার ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। একেবারে সত্যই আমাদের সময় একেবারে শেষ, কিন্তু আমাদের নজর থাকবে লাগাতার, কখনো হবে না তা শেষ। তার কারণ ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন, 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি। প্রত্যেক মাস, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড নজর থাকবে পরিস্থিতি কোন দিকে যায়। আপাতত ধন্যবাদ। 0 আওয়ারে চিফ সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন এবং একই সঙ্গে ছিলেন রাজাগোপাল চক্রবর্তী।